কলের পানিতে ধুয়ে নাও। নিচ্ছি, কাদা সরিয়ে নেই এখানে। এমনি মহিলা কণ্ঠ পিছু ডাক পড়ে ইফতেখারের নাম ধরে। শ্রাবণ উঠে দাঁড়াতে দাঁড়াতে ফিরে তাকায়। একজন যুবক আর একজন মধ্যবয়সী মহিলা এসেছে বাসায়, ঘরে যাচ্ছে। ডাকের স্বরে ইফতেখার এগিয়েছে ততক্ষণে, কিন্তু শ্রাবণ থেমে গেছে এখানে। একটু নয়, অনেকটাই বিস্মিত হয় যুবককে দেখে। সে এখানে কি করে? এই বাড়িতে তার কি? সকালে উঠোন ঝাড়ু দিতে গিয়ে যখন জানালার কাছে আসে শিরিন, জুতো ছাড়া পায়ের তলা ক্যাচ করে উঠে অজান্তেই পুরো শরীরের লোমগুলো যেন দাঁড়িয়ে গেল রক্তস্রোতের ধারায়। হাতের ঝাড়ু ফেলে মুখে ব্যথিত শব্দে স্পষ্ট করে মাটিতে বসে যায় তৎক্ষণাৎ। পায়ের তালুতে দেবে থাকা ব্লেডটা সরিয়ে নেয় একটানে। আবারও শিউরে ওঠে দেহ। পায়ের ব্যথা যেন মাথায় টান ধরেছে। ব্যথায় পা ফেলতে পারে না মাটিতে। পায়ের অর্ধাংশের ভর ফেলে উঠে দাঁড়ায় তবুও। সকাল জেগে সূর্য মাথা বরাবর উঠতে চলেছে, তবুও নির্ঘুম চোখে ঘুম আসেনি এক প্রহরের জন্য। মায়ের মুখে শব্দ পেয়ে সাথে সাথেই শোয়া থেকে উঠে বসেছে কান্তা। জানালার কাছে মনে হলো গলা শুনল। বাইরে ওকে দিয়ে দেখতে পায় আধো ভর ফেলে মা এগিয়ে যাচ্ছে বারান্দার দিকে। পায়ের দিকে লক্ষ্য করতেই দেখে রক্ত। বুকের ভেতরটা ছেদ করে ওঠে তার। রাতেই না নতুন ব্লেডটা ফেললো এদিকে। দ্রুত বিছানা ছেড়ে নেমে বেরিয়ে আসে কান্তা। শিরিন বারান্দায় বসেছে মাত্র। কান্তা ছুটে এসে বসে যায় মায়ের পায়ের কাছে। বারান্দার রশিতে ঝুলানো গামছাটা টান দিয়ে নামিয়ে একটা অংশ ছিঁড়ে নিতে নিতে বলল, কাটলো কেমনে? দেখে হাঁটতে পারো না? কপাল পোড়া থাকলে খোলা চোখও অন্ধ হয়ে যায়। জানালা দিয়ে ব্লেড ফালাইছে কারা? কান্তা মায়ের পা বেঁধে দিতে দিতে বলে, জানালার কাঠেই তো ব্লেড রাখা থাকে, পড়তে পারে না কত ভাবে। জবাব দিয়ে চোখের ধার কুচকে রাখে সে ব্যথিত ভাবে। কত রক্ত পড়ছে। গামছার গিট দিয়েই আবার ছুটে ঘরে। খুঁজে খুঁজে স্যাভলনের কোটাটা বের করে আনে। মায়ের পায়ের ক্ষতে গামছার উপরে ঢেলে দেয় কিছুটা। কাটা ঘায়ে জ্বালা করতে পা ঝেড়ে কাটতে থাকে শিরিন। কান্তা হাতের কাছে পাখা না পেয়ে আঁচল ঝেড়েই বাতাস করতে থাকে জ্বালা কমানোর জন্য। ধীরে ধীরে ব্যথার রেশ বেড়ে সর্বাঙ্গে ছড়িয়ে যাচ্ছে যেন। একই অবস্থায় শিরিন বসে থাকে অনেকক্ষণ। ফেলে রাখা স্থান হতে ব্লেডটা তুলে বাড়ির এক কোণে স্থাপিত টয়লেটের ময়লার দিকে ছুঁড়ে ফেলে দিয়ে আসে কান্তা। বাকি উঠোনের ঝাড়ুর কাজ শেষ করে নেয় নিজ দায়িত্বে। পরক্ষণে হাত মুখ ধুয়ে রান্নাবান্নার আয়োজনে হাত লাগায়। শিরিন কতক্ষণ মাথায় হাত চেপে বসে থাকে। রক্ত দেখে যেন মাথা ঘুরছে তার। পরক্ষণে চুলোর পাশে মেয়েকে দেখে গিয়ে শুয়ে পড়ে। ব্যথার তীব্রতা যেন বেড়েই চলেছে। ক্ষণিকের মধ্যে অস্থির বানিয়ে দিয়েছে দেহ। কান্তা তাকে ঘরে যেতে দেখে বলে, ডাক্তারের কাছে যাও, একটা ইনজেকশন নাও। ইনফেকশন হইলে কিন্তু বিরাট সমস্যায় পড়বা। বললেও শিরিন যায় না সাথে সাথে। মাথা নিচে বালিশ পেতে শুয়ে পড়ে। একদিকে ভাত বসিয়ে চুলোয় লাকড়ি ঠেলছে কান্তা, অন্যদিকে সবজিও কেটে নিচ্ছে। মনে মনে অপরাধও উপলব্ধি করছিস। তার জন্যই মাকে এতটা যন্ত্রণা পোহাতে হচ্ছে। কেন ফেলতে গেল এদিকে? রান্না সম্পন্ন করতে থাকে মলিন মনে। এর মধ্যে বাজার থেকে বাবা ফিরলে মনে পড়ে কাল সে মায়ের খেয়েছিল বাবার হাতে। অন্যথায় এতক্ষণ মায়ের পায়ের ব্যথাতেই ব্যথিত হয়ে থাকে। এ সময় শিরিনকে শুয়ে থাকতে দেখে সত্তার কারণ জিজ্ঞেস করে। বাইরে থেকে এসে ঘর এখন অন্ধকার লাগছে, তাই নজরে পড়েনি গামছা বাঁধা পা। জামিলা বলতেই জানতে পারে সে। চোখ নেই, হুঁশ নেই, আক্কেল নেই বলে কতক্ষণ বিড়বিড় করে সত্তার। একটার পর একটা ঝামেলা লাগিয়ে রাখে। আব্বা কাজে যাবে, তাই কান্তা ঝটফট আব্বার নাস্তা তৈরি করে দেয় আগে। গরম ভাতে ডিম ভাজা আর গতকালের বেঁচে যাওয়া তরকারি জাল করে তুলে দিয়েছে প্লেটে। সত্তার তা দিয়েই চুপচাপ খেয়ে নেয়। শিরিন বলে কাজে যাওয়ার আগে একটা নাপা ট্যাবলেট এনে দিয়ে যেতে। তার কথার পরপরই কান্তা আবারও বলে, অনেকটা কাটছে, একটা ইনজেকশন নাও ডাক্তার দেখাইয়া, পরে কিন্তু সমস্যা হইব। মেয়ের কথা কান পর্যন্ত যেতেই সত্তর স্ত্রীকে বলে, অনেকখানি নাকি কাটছে, আয় ডাক্তারের কাছে গেলে। আমি এখন হাঁটতে পারতেছি না, শরীর কেমন যেন লাগতেছে। জ্বর না আইতা লাগতেছে, কে জানে। এজন্যই তো ডাক্তার দেখাবি। আয় ভ্যানে কইরা নামাই দিয়া যামুনে। শিরিন বোরকা পরে ধীর পায়ে বেরিয়ে যায় সত্তারের সাথে। ডাক্তার দেখিয়ে ব্যান্ডেজ করে ওষুধ নিয়ে আসে। সেলাই ওনাকে লেগেছে 3টা, যথেষ্ট দেবে গেছে বুঝতে পারে কান্তা। সত্তা তাকে ভ্যানে করে বাড়ি নামিয়ে দিয়ে পড়ে গেছে কাজে। সারাদিনের রান্নাবান্না ধোয়া মোছার কাজকর্ম সব একা একা সামলে নিয়েছে কান্তা। মাকে ভাত খেতে দিলেও নিজে মুখে তুলতে চাইছিল না। শিরিন চোখ মটকিয়ে জোর করে বসায়। গতকাল সারাদিন অনাহারে কাটিয়েছে। মুখটা যেন অর্ধেক হয়ে গেছে মায়ের চোখে। কষ্ট তো তাদেরও হয়, কিন্তু মেয়ে যে বুঝে না, বোঝাতে পারে না সবটা। মামি এবং মামাতো ভাই এসেছে মামাতো বোনের বিয়ের দাওয়াত নিয়ে। আপাতত ছোট আয়োজনে বিয়েটা পড়িয়ে রাখবে, মাস 2 পরে বড় আয়োজনের মাধ্যমে বরপক্ষ বউ ঘরে তুলবে। ইফতেখার ডাকের সাথে সাথে এসেছে তখন ঘরে। দেখা করেছে। আফজাল হোসেন ঘরেই ছিল। তার কাছেই দাওয়াত করেছে ইফতেখারের মামি শেফালি। উপস্থিত ছিল পারভিনও। পরিচিত মানুষ দেখে নাচতে নাচতে নাস্তা নিয়ে হাজির হয়েছে তাদের জন্য। শিফালি একটার বেশি রুটি নিল না। সে নাস্তা করে এসেছে বাড়ি থেকে। ছেলে অপু 1 চিমটি নিয়েছে মাত্র। সে মাত্রই খেয়ে এসেছে। এখন খাওয়ার ইচ্ছে নেই, তাই তা দেখে পরি মন্তব্য করে, অপু ভাই যেন খাইতে জানে না।
খান খান, লজ্জা করেন না। ফুপুর বাড়িতে যদি লজ্জা করেন, শ্বশুর বাড়ি গিয়া তো মুখে রুমাল চাপ দিয়াই বৈশা থাকা লাগবো, তাইলে আবার ঠকবেন কিন্তু কইলাম। অপু সেই এক চিমটি মুখে রেখেই হাসে। জবাব হয়তো দিত কিছু হলেও ফুফা থাকায় কিছুই বলল না। তবে শেফালি হেসে বলল, তোর এই বকবকানির স্বভাব জীবনেও চাইব না রে পরি। গেলেই তো এই পরীরা ভুল্লা যাইবেন কাকি। তুই যে কর করি চাইলেও তোরে ভোলা যাইব না। যাস না কে এখন ওইদিকে? হ্যাঁ জামু, ওই যে ঘরের কাজ চলতেছে না, সবকিছু আগে পিছে নিয়া দিতে হয়, তাই ছুটি নিতাছি না। আচ্ছা যাইস, দুলা ভাই সবাইরে নিয়া যাইবেন, কিন্তু সব আত্মীয়ের আগে আপনাগো দেখতে চাই। যাইবনে তোরা, আমার কখন কোন কাজের তাড়া পরে বলা যায় না। না না, তা কইলে চলতো না। আপনি যাইবেন মানে যাইবেনই। আচ্ছা দেখা যাইব। উঠি তাইলে, দেরি করতাম না, অনেক জায়গায় যাওয়া লাগবো। দীপুর বউ কই? বিয়া তো খাইলামই না, দেখতেও কি পারতাম না, লুকাই রাখছো? মামির জিজ্ঞাসায় ইফতেখার সৌজন্যতার সাথে হেসে বলে, লুকাবো কেন? ওই একটু পশ্চিমে গেছে, পুকুরের দিকে, ডাকছি। ইফতেখার বেরিয়ে যায়। বিদায় নিতে থাকে শেফালি। শ্রাবণ পুকুরের সামনে থেকে সরে একটু আড়ালেই চলে এসেছিল, যেন গেটের কাছ থেকে সোজাসাপটা দেখা না যায়। ইফতেখার এসে তাকে জাম্বুরা হাতে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, এখনো এটা নিয়ে এখানেই দাঁড়িয়ে আছো? শ্রাবণ একটু এগিয়ে আসে তার দিকে, উত্তর করে, তাল গাছের অবস্থা দেখছিলাম, পেকে গেছে বুঝি, অনেকটা কালচে হয়ে গেছে। এগুলো এমনিই কালো জাত, পাকলে পড়তে শুরু করবে। এসো। কোথায়? ঘরে। কে এসছে? মেজ মামি আর মামাতো ভাই এসেছে মামাতো বোনের বিয়ের দাওয়াত নিয়ে। ও চলে গেছে? না, তোমাকে দেখবে বললো। আমি যাব না। শ্রাবণের আপত্তিতে ভ্রু হালকা কুঁচকে আসে তার। কেন? এমনি। এমনি মানে? একজন মেহমান এসেছে, নতুন বউকে দেখতে চেয়েছে, তুমি দেখা করতে যাবে না? উনি আমার আপন মামি হয়। শুধু মামি থাকলে যেতাম, এই লোকটা থাকায় যাব না। কেন? এই ছেলেটা রাজনীতি করে না? হুম। তাকে আমি চিনি। তো এরও কারণ লাগবে? কিছুটা হতাশা ভাসে শ্রাবণের নিঃশ্বাসে, তবুও স্পষ্ট বলে, সে একটা বেয়াদব ছেলে, তাই আমি তার সামনে যেতে ইচ্ছুক না। একটু আশ্চর্যজনিতই হয় ইফতেখার। রাজনীতি করলেই মানুষ বেয়াদব হয়ে যায়? রাজনীতি না, আমি যাকে ভাবছি সেই কিনা নিশ্চিত হতে জিজ্ঞেস করলাম সে রাজনীতি করে কিনা, আর দোষ তার চরিত্রে। কি দোষ করলো আবার তোমার সাথে? কিছু বুঝে উঠতে না পেরে ঘটনার গভীরে যাওয়ার চেষ্টায় জানতে চাই ইফতেখার। শ্রাবণ তার চোখে তাকিয়ে সময় নেয় বলবে কিনা। ইফতেখার অপেক্ষাই থাকে, বলে দেওয়াটাই ভালো মনে করে সে, তাই স্বাভাবিক কণ্ঠে জানায়, সে একজন ইফটিজার, রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, মেয়েদের ডিস্টার্ব করত। আশ্চর্যের হাসি মুখে স্পষ্ট করে ইফতেখার। বলছো কি? মামা মামি সম্পর্কে তোমার ধারণা আছে? সে কি যাত্রাবাড়ির দিকে থাকে বা থাকতো কোনো কারণে? হ্যাঁ থাকে, এখনো কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করে কোম্পানিতে। ভার্সিটির পড়াশোনা ওদিকেই হয়েছে। শ্রাবণের কুলু জেনে একটু চিন্তিত বেশে জবাবটা দিলে ইফতেখার শ্রাবণ তার ছেলের সাথে কিঞ্চিত হেসে বলে, বাবা মা ভালো হলেই সন্তান ভালো হয়ে যায় না, বাবা মা খারাপ হলেও সব সন্তান খারাপ হয় না। চরিত্র গঠন মানুষের আত্মস্থল থেকে হয়ে থাকে। তুমি শিওর যে সে ইফটিজার? আমার পেছনেই ঘুরেছে আপনার ভাই, প্রায় 2টা বছর রাস্তায় দেখলেই পিছু নিত। কাজে যেতে ইচ্ছে হতো না তার বিরক্তির কারণে, যা তা অপমান গায়ে লাগেনি, পিছু নিতই। এরপর তো একদিকে চলে এলাম, তারও সুযোগ বন্ধ হলো। এর চেয়ে সুনিশ্চিত কোনো প্রমাণ চাই আপনার? ইফতেখারের মুখাবয়ব যেন অনেকটা ফ্যাকাশে হয়ে গেল। যদিও জানে একটু দুষ্টু প্রকৃতির ছেলে অপু, কিন্তু এমন নোংরা কিছু বোধহয় প্রথম শুনল তার ব্যাপারে। ইফটিজেরা, তাও আবার তার বউই কর্তৃক ইফটিজিং এর শিকার। ভুলেও তাই আর তাদের সামনে নেওয়ার ইচ্ছেটা দ্বিতীয়বার জাগায় না। যে কোনো পুরুষেরই হয়তো খারাপ লাগবে স্ত্রী কিংবা ঘরের কোনো সদস্যের সাথে এমন হয়েছে জানলে। তারও লাগছে, মুখের আবহই বদলে গেছে। এক প্রকার ঘৃণার জন্ম হয় মামাতো ভাইয়ের প্রতি। থমথমে মুখে একাই এগিয়েছিল 2 পা। ওদিকে মা ছেলে বেরিয়ে এসেছে চলে যাওয়ার জন্য। পশ্চিম দিকে তাকিয়ে দুজনকেই দেখতে পাই, এগিয়ে আসতে আসতে গলা ছাড়ে, নতুন বউ পলাইছে কে? মামি শাশুড়ির সাথে দেখা করতো না? এত লজ্জা নিয়ে সংসারে আইলে চলে? হাসি মুখে কথা বলতে বলতে এগিয়েছে শেফালি। অপু মায়ের সাথে সমান তালে না এগিয়ে এলেও
মায়ের কথার প্রেক্ষিতে মুখে হাসি স্পষ্ট করে তাকিয়েছিল এদিকে। দূর থেকে অবয়ব দেখেই যেন একটু সন্ধিয়ান হয়ে পড়ে, মুখের সেইটুকু হাসির বিলুপ্তি ঘটে। ধীর পায়ে এগিয়ে আসে আরো 4-5 কদম। নিশ্চিত হতেই বিস্মিত সে। শ্রাবণ এগিয়ে গেলেও খুব একটা যায়নি। পায়ের গতি এতটা ধীর রেখেছিল যে মামি যেন তার কাছে এগিয়ে আসে। সে মাথার আঁচল আর একটু টেনে সালাম দিয়ে কথা বলে সৌজন্য মুখে। শেফালি সৌন্দর্যের প্রশংসা করে যায়, মাথায় হাত বুলিয়ে বিদায় নিয়ে চলে যায়। ইফতেখার এইটুকু সময়ের অধিকাংশ জুড়ে তাকিয়েছিল অপুর দিকেই। শ্রাবণ একদম মিথ্যে বলেনি। সন্দিগ্ধ ওই চোখে বিস্ময় ফুটতে দেখেছে ইফতেখার। শেফালিকে বিদায় দিয়ে শ্রাবণ আরেকবার তাকায় অপুর দিকে। নিকটে না এলেও দূরত্বের প্রায় অর্ধেকটা এগিয়ে দাঁড়িয়েছিল সে। এতক্ষণ যাবত তো বিস্ময়ে ডুবেছিল তাকে এই বাড়ির বউ হিসেবে দেখে। এখন শ্রাবণ তাকাতে এসে বিস্মিত চেহারা রূপ পাল্টে ঠোঁটের কোণে সামান্য স্পষ্টতার সাথে দুষ্টু হাসির জন্ম দেয়। এই হাসির ফলাফল শ্রাবণের মুখের সৌজন্যতার হাসিটুকুও কেড়ে নেয়, যা সে শেফালির জন্য ফুটিয়েছিল। চোখের গহ্বরে জন্ম নেয় ঘৃণিত ক্রোধ। শনিবার স্কুলে ক্লাস নিয়ে দুপুরে বাড়ি ফিরে বিপু শ্রাবণকে উঠোনে দেখে উৎফুল্ল গলায় বলে, ভাবি, চাকরি হয়ে গেছে আমার। প্রাইমারি লেভেলে না, সেকেন্ডারি ক্লাসগুলোই করাবো। ভালোই তো, কাল জানলাম ট্রাই করছেন আর আজই কনফার্ম। কিসের কাল? প্রায় 1 সপ্তাহ যাবৎ চেষ্টা করছিলাম। অভিনন্দন, নতুন জীবন, নতুন কর্মস্থানের জন্য। মিষ্টি হেসে অভিনন্দন জানায় শ্রাবণ। বিপু ঘরে এসে মায়ের কাছেও বলে। পারভিন কিন্ডারগার্টেনের কাজের প্রতি ততটা খুশি না হলেও ছেলের খুশিতে খুশি ব্যক্ত করে। পরিত উল্লাসে গলা ফাটাতেই ব্যস্ত পিছু পিছু কিছু আদায়। বিপু ভাইজান, মিষ্টি খাওয়াইতেন না? কিসের মিষ্টি? আমি টাকার বস্তা নিয়ে ঢুকছি নাকি? মাস শেষে তো পাইবেনি। গাছে কাঁঠাল, গুফের তেল, দূর হ। দূর হইতাম কেল্লায়, টাকা টোকা বুঝি না। খুশির খবর আনছেন তো মিষ্টি খাওয়াইবেন, ব্যাস। বউ আমি চিনি থাকলে খায় না, যা। মাস্টার হন আর মুসি হন, ছোট লোকে জীবনেও দূর হইতো না। খচ্চর বেডা, এইসব বেডার ঘরে বউ টিকে না 2 দিনও, বুঝা রাখেন। যেতে যেতে তার কথায় হেসে গেলেও বিপুর মনটা ছুটে গেছে কান্তার কাছে। তাকে তো খবরটা দেওয়া হলো না। দিনকাল কেমন কাটছে জানতে পারে না, কোনো রকম যোগাযোগই হচ্ছে না, দেখা করার উপায়ও পাচ্ছে না। বিকেলে শিক্ষক ছুটি দিয়ে গেলেই নিজের ঘরে আসে অর্পা। শ্রাবণকে আয়নার সামনে দাঁড়িয়ে গলায় চেন ঠিক করতে দেখে। সোনার চেনটা গলায় ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে আয়না দেখছে শ্রাবণ। আকস্মিক নিজের গলায় হাত উঠায় অর্পা। তার গলা খালি, তার চেনটাই তো এমন মোটা ছিল। ভাবির গলায় তো চেন ছিল না, আর তার গলারটাই খুলে গেল কিভাবে? তার তো খেয়ালই ছিল না গলার দিকে। বই টেবিলে ছেড়ে দিয়ে আর একটু এগোয় অর্পা। এ তো তারই চেন। শ্রাবণ তাকে আয়নায় দেখে পেছনে ঘুরেছে ততক্ষণে। পড়া শেষ? হ্যাঁ ভাবি, এটা আমার চেন না? নিজের গলে চেনে একবার তাকায় শ্রাবণ, পরক্ষণে মিষ্টি হাসির সাথে উত্তর দেয়, হ্যাঁ। তোমার গলায় গেল কি করে? আমি খুলে নিয়ে গিয়েছিলাম রাতে, তাই। খুলে নিয়ে গেছো মানে? সুন্দর লাগছিল তোমার গলায় দেখে, তাই পড়তে ইচ্ছে হলো। অদ্ভুত, তাই বলে তুমি আমার গলা থেকে চেন খুলে নিয়ে যাবে? বারে, তুমি আমার ননদ, নিতেই পারি। না পারো না, আমার চেন দাও। দেওয়ার জন্য তো নেইনি ননদিনী। আম্মু! অর্পা রাগান্বিত হয়ে বেরিয়ে যায় মাকে ডাকতে। এই বুঝি কান্নাই করে দিবে, তার চেন নিয়ে গেছে। পারভিন শুনে অতি আশ্চর্য হয়। চেনটা বোধহয় তার গলায় দেখেছিল একবার, তবে ততটা খেয়াল করে দেখেনি। এ কেমন কথা? আরেকজনের চেন সে কেন খুলে নেবে? থমথমে মুখে অর্পার ঘরে এসে হাজির হয় পারভিন। অর্পার চেন নিছো কে? পড়তে মন চাইলো আম্মা। তাই বলে লুকাইয়া নিয়া যাইবা? লুকিয়ে রাখলাম কোথায়? আমি তো পড়েই আছি। আপনি বলুন, ভালো লাগছে না নাকি আমার গলায়? ভালা মন্দ বুঝি না, চেইন দাও। দুঃখিত, আমার ইচ্ছায় নিয়েছি। আমার ইচ্ছে হলেই নিব। তোমার ইচ্ছা মানে? আরেকজনের জিনিস, তাই না নিজের ইচ্ছা দেখাইলে চলবো? ঝাঁঝালো গলায় শাসায় পারভিন। শ্রাবণ স্বাভাবিক স্বরেই জবাব দেয়, আপনারও তো এটা বোঝা উচিত যে ঘরে বউ আছে আজ কতদিন, অথচ এক টুকরো গহনা আপনি তার গায়ে জড়াননি। এই যেমন কাল আপনার ভাবি বলেছিল চেয়ারম্যান বাড়ির বউয়ের কান গলা খালি থাকবে কেন। আমিও কথাটা কয়েকবার ভাবলাম, আসলে তিনি ভুল বলেননি। এই দেখুন কি সুন্দর লাগছে এখন, গলাটা ভরা ভরা। আমার মায়ার চেন নিয়া নিজের গলা ভরা দরকার নাই, তারটা তারে ফিরাই দাও। আর কে কোনটার উপযুক্ত, কারে আমি কি দিমু না দিমু, সেইটাও তোমার চেয়ে ভালো আমার মাথায় আছে। কি আছে আম্মা আপনার মাথায়? একজোড়া সিটি গোল্ডের চুড়িতেই আপনার বড় পুত্রবধূর বরণ হয়ে গেল? আগে জানতাম না তো,
কেমন যে তুমি, ভাবছিলাম অনেক কিছুই, এখন মনে হয় সিটি গোল্ডেরও যোগ্য না। আমিও তাই বলি, সিটি গোল্ডের যোগ্য আমি একদমই না, রিয়েল গোল্ডের যোগ্যই আমি। মুখে মুখে তর্ক কইরো না, চেন দিতে কইছি, চেন দাও। দুঃখিত আম্মা, যতটুকু জেনেছেন খুব অল্পই জেনেছেন হয়তো। আপনার জানার এখনো অনেক বাকি আছে, আরো জানতে থাকুন। আমি এই চেন দিব না। বিছানায় বসে কাঁথা জড়িয়ে নিয়ে শুয়ে পড়ে শ্রাবণ। পারভিন খুবই রাগ হন তার আচরণের উপর। কতটা স্পর্ধা হলে সে তার মেয়ের গলা থেকে চেন খুলে নিয়ে যায়, কতটা স্পর্ধা হলে আবার তার সাথে এভাবে তর্ক করে তাকে এড়িয়ে যায়। কথা শোনাতে না পেরে সুনিশ্চিত করে তার বিহিত আফজাল হোসেনকেই দিয়েই করবেন। গলা থেকে চেন টেনে খুলে আনার মানসিকতা তার নেই। ক্ষিপ্ত পারভিন অর্পার হাত ধরে বেরিয়ে আসেন। তোর আব্বা আসুক, উনি এর ব্যবস্থা করবেন, আয়। ব্যবস্থার কথা কান পর্যন্ত পৌঁছাতেই বন্ধ চোখের মেলানো ঠোঁটে হাসি ভাসে শ্রাবণের। অবেলা শুয়ে থাকে চোখের বিশ্রামের জন্য। আফজাল হোসেন আসরের সময় বেরিয়েছিলেন, ফিরেছেন মাগরিবের নামাজ পড়ে। তারপর ইফতেখার আজ বাড়ি নেই, দুপুরের দিকে বেরিয়েছিল কাজে। ঘরের কাজ প্রায় শেষের দিকে। পছন্দের রং ও তার দাম দর নিয়ে কথা বলতে গেছে এক পরিচিত জায়গায়, তাই তার ফেরার অপেক্ষায়ও আছেন পারভিন। কি বেয়াদব বউ যে এনে দিয়েছে ছেলে, তা দেখাবে এবং কৈফত চাইবে। এদিকে আফজাল হোসেন ফিরতেই অর্পা দৌড়ে আসে। বাবার চেহারা দেখতেই যেন তার চোখের ধারা বইতে ব্যস্ত হয়েছে। গলায় সে কি আল্লাহ জড়ানো ব্যথা। দরজার কাছে এসেই ডাক দেয়, আব্বু। আফজাল হোসেন টুপিটা আলনায় রেখেছিলেন। পিছু ফিরে মেয়ের চেহারা দেখেই জানতে চান, কি হয়েছে আম্মা, কান্না কেন করো? অর্পা কান্নার বেগে ঠোঁট ভেঙিয়ে এগিয়ে আসে। ভাবি আমার চেন নিয়ে গেছে, কিছু বলো। কিসের চেন নিছে? আমার গলা চেন নিয়ে গেছে গত রাতে, নিজে পড়ে বসে আছে, চাওয়ার পরও দিচ্ছে না, উল্টো দেবে না বলে জেদ ধরেছে। নিছে কে? আমি কি জানি, ডেকে জিজ্ঞেস করো কেন নেবে সে আমার চেন। ডাকো দেখি। আমি পারবো না, তুমিই ডাকো। কান্নারত অভিমানিনী বিছানায় বসে যায়, ফোফাতে থাকে। আফজাল হোসেন পরীকে ডাকেন। পরী রান্নাঘর থেকে ছুটে আসে। কি কাকা? শ্রাবণ নাকি অর্পার চেন নিয়ে গেছে। আমিও তো জানি না কাকা, মামার বাড়ি গেছিলাম একটু দুপুরে, সন্ধ্যায় ফিরা হুনি এই পালা। আম্মায় বকর বকর করতাছে। ডাক তো দেখি শ্রাবণকে। নামাজ পড়তাছে দেখছিলাম, শেষ হয়েছে কিনা কে জানে। বিড়বিড় করতে করতে বেরিয়ে অর্পার ঘরে আসে পরী। শ্রাবণ মাত্রই নামাজ আদায় করে জায়নামাজ ভাঁজ করে রাখছিল। পরী পেছন থেকে বলে, ভাবি আপনারা কাকাই ডাকছে। কেন? কে আবার? আপার চেন নিয়ে গেছেন যা, তাড়াতাড়ি আসেন। আসছি। আপনার সাহস দেখলে অবাক না হইয়া পারি না। এমন অবাকের কারণ কজন হতে পারে বলো? মুস্কি হেসে সামনে দিয়ে বেরিয়ে আসে শ্রাবণ। বোকার মতো তাকিয়ে থেকে পিছু পিছু হাঁটে পরীও। একদিকে শ্রাবণ হাজির হয়েছে, অন্যদিকে চা নিয়ে হাজির হয়েছে পারভিন। আফজাল হোসেন তার দিকে তাকাতেই শ্রাবণ বলে, আব্বা ডেকেছেন? অর্পার গলার চেইন নাকি খুলে নিছো, কারণ কি? তেমন কিছু না, একটু পরে থাকতে চেয়েছি। আফজাল হোসেন মেয়ের দিকে তাকিয়ে বলে, একটু পড়তেই তো চাইছে আম্মা, এতে কান্নাকাটি করার কি আছে? শুধু পড়তে নেয়নি, চুরি করে নিচ্ছে আমার গলা থেকে, ফেরত চাওয়ার পরও দেবে না বলছে। মা, অর্পা কান্না করতেছে, দিয়া দাও তারটা তারে। দুঃখিত আব্বা, আমার পড়ে থাকার ইচ্ছা না শেষ হওয়া পর্যন্ত আমি এটা ফেরত দিব না। শ্রাবণের এমন অদ্ভুত কথার উপর একটু বিস্মিত হয়ে ওঠেন যেন আফজাল হোসেন। এত সুন্দর করে দিয়ে দিতে বলল, তবুও শুনল না দেখে পারভিনও এবার নালিশ করতে প্রস্তুত। এ স্পর্ধাটা দেখছেন, খালি দেখছেন অবস্থা, মুখের উপর কেমনে না কইরা দিল যে। বিকেলে আমি চাইতে গেছি, পরে আমার সঙ্গে বেয়াদবি করছে। আরেকজনের জিনিস সে নিবই কে? এগুলো কোন ধরনের কীর্তি? শ্রাবণ পারভিনের প্রত্যুত্তর করে উপস্থিত সকলের মুখোমুখি থেকে, মাইয়ার প্রায় 1 ভরির চেন নিয়ে গেছে, এইটুকু বিষয় কও তুমি আবার। আমাদের মতো মানে? কার কি সিনাই নিছি আমরা? আরো খেপে যান পারভিন। মুখে তাচ্ছিল্যর হাসি স্পষ্ট করে শ্রাবণ বলেন, বললেই চিনবেন নাকি? পারভিনের রাগ হয় তার তাচ্ছিল্যকর অভিব্যক্তির উপর। আরো ধমকে উঠে তাকে সাবধান করে, কথাবার্তা সাবধানে কইও, কার সাথে কোন ধাঁচের কথা কইতে হয় সেই কায়দা শেখা হয় নাই পরিবার থেকে। পরিবার থেকে সব রকম কায়দাই শেখা হয়েছে আম্মা, আর খুব ভালোভাবেই শেখা হয়েছে। শিক্ষায় ত্রুটি থাকলে এই শ্রাবণ থাকতে, নয়তো আপনাদের স্বস্তির নিঃশ্বাস নিয়ে বাঁচতেও ত্রুটি হয়ে যেত। আরো আগেই কিছুটা ঝড় এসে আপনার সাজানো সংসার লণ্ডভণ্ড করে যেত।
এই মনে করুন আমার পরিবারের শেখানো কায়দার কারণেই তো হয়নি। চিন্তা নিয়েন না, স্বস্তিতে এমনিতেও বাধা আসবে আপনাদের, শীঘ্রই আসবে। শ্রাবণের তাণ্ডব লীলা ছাড়াই আসবে, অপেক্ষা করেন। আর হ্যাঁ, কাহিনী যখন এতটাই রটিয়েছে তো এই চেনই আমি আর দিব না। ধমক নেড়ে কথা বলে চলে যায় শ্রাবণ। শুরু হয় আবারও পারভিনের ফুসলানো। বরাবরের স্পর্ধা যে কতটা জঘন্য রকম দেখিয়ে যাচ্ছে, কতটা দুর্ব্যবহার করে যাচ্ছে তার সাথে প্রতিনিয়ত, সবটাই ফুসলে যাচ্ছেন আফজাল হোসেনের সামনে। পরি হা হয়ে তাকিয়েছে শ্রাবণের যাওয়ার পানে। আফজাল হোসেন গম্ভীর মুখে শক্ত দৃষ্টি ফেলে রেখেছেন দরজার দিকে। কানে কথা সবই যাচ্ছে, তবে তিনি শ্রাবণের স্পর্ধটুকু মেপে গেলেন। কি ধরনের কথা বলে গেল তাকে মুখের উপর অপমান করে? কি চাইছে সে? এসব করে তার কি লাভ? সংসারে অশান্তি টানার চেষ্টা কেন করছে? তার কোনো ক্ষতি তো সে করেনি, তবে কিসের এত ঝাঁজ দেখাচ্ছে এখানে এসে? শ্রাবণ আজ রাতে একটু দ্রুতই শুয়ে পড়েছে। দিনে ঘুম হয়নি, অবসরতা এমনিতেও ঘুম নামায়। তাছাড়া রাতের খাবার নিজ হাতে তুলেই নিজের সময় মতো একটু তাড়াতাড়ি খেয়ে এসেছে। কথায় মনোমালিন্য হওয়ায় ঘরের পরিবেশ একটু থমথমে। বিপু ঘরে এসে ঘটনা শুনে একটু তবদা খেয়ে আছে যেন। এসব কি শুনছে? এত ভালো ভাবির বিরুদ্ধে তিনি এটা করতে পারলেন? সে তো আর জিজ্ঞাসা করতে আসতে পারে না, তবে মনে মনে সংশয় ঠিকই ছিল। ভাবি এমন ছোট হওয়ার মতো কাজ কেন করতে যাবে অযথা? বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আজ কতদিন বাদ। শ্রাবণের একটু চিন্তা হচ্ছিল ইফতেখারের জন্য। লোকটা সে কখন বেরিয়েছে, ফেরার নাম নেই। এখন এলেই না ভিজতে ভিজতে আসতে হবে। শুয়ে থাকলেও ঘুম নামেনি চোখে। চোখের পাতা বন্ধ করলেই কত কল্পনা জল্পনার প্রজাপতির মতো উঠতে থাকে। কিছুটা সময় পরে মোটরসাইকেলের শব্দ পায়, বুঝতে পারে ইফতেখার এসে গেছে। নিশ্চিত ওই ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজে এসেছে। অর্পা যেন বসেই ছিল, ভাই এলে ভাইয়ের কাছে বিচার দিতে ছুটবে। ঠিক তাই গেল। মোটরসাইকেল বারান্দায় তুলতে ঝটপট বেরিয়ে আসে সে। ইফতেখারের টি শার্ট আধভেজা হয়ে আছে, কাঁধের সাইডটুকু পুরোটাই ভিজে গেছে। অর্পা কাছে এসে মুখটা গোমরা করে বলে, জানো ভাইয়া আজ ভাবি কি করেছে? ইফতেখার মোটরসাইকেল ঠিক করে রাখতে রাখতে বলে, কি করেছে? আমার গলা থেকে চেন নিয়ে গেছে। বিশ্বাস না হলে দেখো গিয়ে, ভাবির গলায় আমার চেন। কোথায় নিয়ে গেছে চেইন? কোথাও না, ঘরেই আছে। রাতে ঘুমের মধ্যে খুলে নিয়ে গেছে, সারাদিন নিজের গলায় দিয়ে ঘুরছে। সামান্য হতাশাতেও নিঃশ্বাস ফেলে ইফতেখার পুনরায় মনোযোগ দেয় কাজে। জিজ্ঞেস করে, কেন? নিজেই জিজ্ঞেস করো কারণ। আচ্ছা করবো, যাও। এখনই করো। ইফতেখার একটু বিরক্ত হয়। চোখ ও মুখের গহব্বরে বিরক্তি থাকলেও ধীর গলায় বলে। ভাইয়ের বিরক্তির কারণ হয়ে মন খারাপের ভার আর একটু বেড়ে যায় অর্পার। মুখ মলিন করে ফিরে আসে ঘরে। ভেজা টি শার্ট খুলে বারান্দাতে নেড়ে দিয়ে ইফতেখার ঘরে চলে গেছে। এদিকে পারভিন বেরিয়ে এসেছে নিজের ঘর থেকে। দুই ভাই বোনের কথা তার কানে গেছে, এদিকে শ্রাবণের কানেও এসেছে। পারভিন অর্পার ঘরের দরজায় দাঁড়িয়ে একবার শ্রাবণের দিকে দেখে, মশারির ভেতরে ঘুমাচ্ছে। পরক্ষণে মেয়ের উদ্দেশ্যে বলে, বাইরে থেকে ঘরে আসতে দেরি, এখনই দৌড়ায় যাওয়া লাগবো তোর? অর্পার মুখ আরো মলিন হয়ে যায়। পারভিন শক্ত চোখে তাকিয়ে চলে গেলেন। ইফতেখারের তখনকার কথা শুনেও মুখের ক্লান্তি দেখে পারভিন নিজেও কিছু বললেন না তাকে। খাবার দিতে লাগলেন চুপচাপ। পরিও ঘুমাতে চলে গেছে থালাবাটি একটু এগিয়ে দিয়ে। ইফতেখার ধীরে সুস্থে খাওয়া শেষ করলো রান্নাঘরে বসেই। পরক্ষণে হাঁটতে হাঁটতে এসেছিল অর্পার কথা এবার ঠিকঠাক শুনতে, কিন্তু এসে দেখে ঘরের দরজা বন্ধ। সবাই ঘুমিয়ে পড়েছে হয়তো, তাই আর ডাকেনি। এই ব্যাপার জানা হয়েছে তার সকালে নাস্তা চলাকালীন। তখনও পারভিনের সামনে বসেই খাচ্ছিল। শ্রাবণ ঘর থেকেই তেমন বের হয়নি। বাইরে বৃষ্টি হচ্ছে। মাঝরাতে ঝুম বৃষ্টি হয়েছিল। ভোর থেকে দেখছে কখনো বাড়ে তো কখনো কিছু কমে আসে, কিন্তু সেরে ওঠার নাম নেই। তাই বৃষ্টিমুখর সকালের সময়টা কাটিয়েছে সাহিত্যের বই নিয়ে। নাস্তাও করা হয়নি, আবার ঘুম ঘুম পাচ্ছে বই পড়তে পড়তে। মিনিট পাঁচেক হয় অর্পা বেরিয়েছে স্কুলের জন্য। একবার বলছিল যাবেই না, বৃষ্টির গতি একটু কম দেখে আবার বেরিয়ে পড়ল ছাতা হাতে। বিপুগলার সাথে রিকশায় তুলে দিতে। যাওয়ার আগে ইফতেখারকে দেখে গেলেও কথা বলেনি। গতকাল ভাইয়ের বিরক্তির প্রতিক্রিয়ার উপর অভিমান হয়েছে অর্পার। ঘরে শ্রাবণ একা, দরজার দিকে বাইরে তাকিয়েছিল একটু আনমনাবেশে। এমনি হনহনে পায়ে নাম ধরে রেখে হাজির হয়েছে ইফতেখার। শ্রাবণ ডাকে সাড়া দিয়ে নেমে দাঁড়িয়েছে বিছানা ছেড়ে, বইটাও হাত থেকে রেখে দিয়েছে খাটে। ইফতেখারের মুখে তাকিয়ে দেখে একরাশ বিরক্তি, মেজাজও খিটখিটে। পারবেন শুধু চেনের ব্যাপারটাই জানায়নি, অতিরিক্ত কথা শুনিয়েছে তাকে এই বাড়ি বউ করে নিয়ে আসার কারণে। মায়ের একের পর এক অপছন্দমূলক কথাই তার রাগের কারণ। মাঝে মিথ্যা বলেছে এমনটাও না, শ্রাবণ কর্তৃক অপ্রত্যাশিত ব্যাপারগুলো নিয়েই ফুসলিয়েছেন। ছেলেকেও বকেছেন, কি অশান্তি এনে দিয়েছে তার সুখের সংসারে।
তারই কিছু কৈফত চাইতে সামনে দাঁড়িয়েছে ইফতেখার, শক্ত গলায় জানতে চায়। অর্পার গলা থেকে নাকি চেইন নিয়ে গেছো? শ্রাবণ জানত ইফতেখারও বাদ যাবে না, আর তাই প্রস্তুতি ছিল এই ব্যাপারে। ধীর নিঃশ্বাস ফেলে দৃষ্টি ক্ষণিকের জন্য অন্যত্র সরায়, পরক্ষণে তার চোখে তাকিয়ে জবাব দেয়, হ্যাঁ নিয়েছি। কেন? পড়তে ইচ্ছে হলো। এটা কোন ছ্যাঁচড়ামি? তুমি আরেকজনের গলা থেকে চেইন কেন নিয়ে যাবে? আমার গলায় নেই যে, তাই নিয়ে গেছি। ইফতেখারের আরো রাগ হয়, কণ্ঠ হয়ে উঠে আগের তুলনায় ক্রুব্ধ। তাই বলে তুমি তার চেইন নিয়ে যাবে? তো কারটা নিব? পরীর গলায় তো নেই যে, পরীরটা নিয়ে যাব। আমারটাও তো নিতে পারি না নিজে খুলে। আর ননদের চেন নিয়েছি পরার জন্য, তাতে কি এমন জঘন্য কিছু করে ফেলেছি? নিবেই কেন? সে তো তোমাকে নেয়নি। চেইন দাও। পিঁপড়ার ব্যাপারটা যখন হাতির পিঠ পর্যন্ত উঠে গেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি যে এটা আর দিব না। দিবে না মানে? দিব না মানে দিব না। আমি দিতে বলছি, রাগ বাড়িও না বলছি। রাগ মনে হয় আমারও বাড়ছে। চাইছো কি তুমি? বেশি কিছু না, এটা পড়ে থাকতে চাইছি। ঠিক আছে, আপনি যখন বলছেন তো দিব, তবে এখন না। আমার পড়ার শখ যখন শেষ হবে তখন দিয়ে দিব। থমথমে গলায় প্রত্যুত্তর করে শ্রাবণ তার সামনে দিয়ে বাইরে বেরিয়ে যেতে চায়, কিন্তু ইফতেখার তা হতে দেয় না। মেজাজ তার চরম বিগড়ে যাচ্ছে, তবুও সে যেটুকু পর্যন্ত আছে ভেতরে ভেতরে শান্ত থাকার চেষ্টাতেই আছে। শ্রাবণ ব্যতীত পরিবারের অন্য কোনো সদস্য হলে হয়তো আরও চেঁচিয়ে উঠত। শ্রাবণ যেতে লাগলে শক্ত হাতে বাহু টেনে ধরে ফেলেছে ইফতেখার, যেন গলা থেকে ছিনিয়ে নিবে চেন। তবুও সে গলায় হাত দেয় না, ভদ্রভাবে চেয়ে নেওয়ার আরও একটা সুযোগ নেই। কড়া দৃষ্টিতে তাকিয়ে কড়া গলায় বলে, এখন দিবে? গলা উঁচু নয়, কিন্তু দৃষ্টিও কণ্ঠের এমন কঠিনতর হয়ে ওঠা শ্রাবণের ক্রোধান্বিত চোখে পানি এনে দেয়। ক্রোধ যেমনও শিখতেই চোখে সে ইফতেখারের হাতে তাকায়, যেই হাত তার বাহু ধরে রেখেছে শক্ত চাপে। পরক্ষণে ইফতেখারের চোখে তাকাতেই হাতের চাপ হালকা করে নিয়েছে সে সাথে সাথে। শ্রাবণ গলায় হাত দিয়ে ঝটপট চেন খুলে নেয় চাপা ক্রোধের সাথে, যেন ইফতেখারের এমন আচরণটুকু সে প্রত্যাশা করেনি। চেনটা খুলে ইফতেখারের হাতের মুঠোয় দিয়ে দেয় থিতলে, সেই সাথে নীরব এক কঠিন অভিমানের দৃষ্টিও নিক্ষেপ হয়। কম্পিত নিঃশ্বাসের সাথে সেই দৃষ্টি সে সরিয়ে নিয়েছে। তর্জনী পিঠে চোখের কোণে সিক্ততাকে রক্ষতায় পরিণত করতে করতে ঘর থেকে বেরিয়ে যায় শ্রাবণ। ইফতেখার দাঁত কিরমিরিয়ে হজম করতে চায় এক ফালি রাগ ও ব্যথা। মায়ের বাঁকাচাকা স্ত্রীর অপ্রত্যাশিত কর্মকাণ্ডই তার এই কঠিন অবস্থার মূল কারণ। মুঠোয় চেন নিয়ে সেও বেরিয়ে আসে কয়েক সেকেন্ড পর, হনহনিয়ে যায় মায়ের কাছে। এই নাও তোমার চেইন। হাতের চাপে চেন দিয়ে পুনরায় হনহনিয়ে বেরিয়ে এসে নিজের ঘরে চলে যায়। পরি পাশেই ছিল, ভ্যাবলার মতো তাকিয়ে রইল ইফতেখারের যাওয়ার পানে। পারভিন চেন পাওয়ার পরও বিড়বিড়িয়ে যাচ্ছিলেন, তাতেই পরি বলল, হইছে আম্মা, চেন পাইছেন, এবার চুপ থাকেন। এমনিই দিছেন রাগাইয়া ভাইজান রে। তুই চুপ থাক। উঠল ধমক খেয়ে নিজেই চুপ হয়ে যায় পরি। ইফতেখার ঘরে এসে বসে বসে রাগ হজম করে নিতে চায়। বাইরে বৃষ্টি না হলে হয়তো বাড়ির সীমানা ছেড়ে গিয়েই ভুলতে চেষ্টা করতে এক একটা ব্যাপার। প্রকৃতির বাধায় বাধ্য হয়ে ঘরেই বসে থাকতে হয়। রাগও হচ্ছে, কষ্ট হচ্ছে। একটা চেনের জন্য শ্রাবণ এমন করতে পারে? মাও কতটা বলতে পারে। বউ আনলো এত পছন্দ করে, অথচ মায়ের সাথেই তার ভাব মিলল না। এ কেমন হলো? মিনিট দুয়েক এসব ভেবেই কাটে তার। আবারও ভেসে ওঠে শ্রাবণের মুখটা। চেনটা দেওয়ার সময় কি কঠিন অভিমান সমৃদ্ধ এক দৃষ্টি স্থির করেছিল তার ওপর। হঠাৎই ভাবনায় বাধা বাসে তার। শ্রাবণ তো তখন ঘর থেকে বেরিয়ে গিয়েছিল, কোথায় গেল? ইফতেখার সাথে সাথে বেরিয়ে এসে বাইরে উঠোনে তাকিয়ে হেঁটে চলছিল অর্পার ঘরে পুনরায় দেখতে। তাকে আর ঘর পর্যন্ত যেতে হয়নি। বারান্দায় হাঁটতে গিয়েই নজর পড়েছে পুকুরের কাছে। বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছে শ্রাবণ। জোর গলায় ডাকতে গিয়েও ডাকে না সে। ঘরে এসে ছাতা নিয়ে বের হয়। একাকী বিষণ্ণতা বরণে বৃষ্টি বিলাস করছিল শ্রাবণ। স্থির তাকিয়েছিল পুকুরে বাধাহীন আশ্রে পড়া বৃষ্টির ফোঁটাগুচ্ছের দিকে। এক এক ফোঁটা বৃষ্টি ভরা পুকুরটাকেও কাঁপিয়ে যাচ্ছে রীতিমতো। মৃদু বেগের হাজারটা ঢেউ খেলে যাচ্ছে সেকেন্ডে সেকেন্ডে। তাদের খেলাই দেখছে শ্রাবণ এতক্ষণ ধরে। হঠাৎ একাকিনীর নিঃসঙ্গতা ভাঙতে এলো ইফতেখার। নিজের মাথার ছাতা কিছুটা শ্রাবণের দিকে এগিয়ে বলে, এই সকালবেলা ভিজছো কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? ঘরে যাও। গলা তার একদমই শান্ত। শ্রাবণ নিশ্চুপ ছাতার আশ্রয় থেকে সরে দুকদম এগিয়ে যায় সামনের দিকে। ইফতেখার একই স্থানে দাঁড়িয়ে থেকে বলে, তোমার কাছে আমি এমন কিছুই আশা করিনি শ্রাবণ। দিনে দিনে তুমি আমাকে শুধুই হতাশ করছো। আপনার প্রত্যাশা মোতাবেক যদি আমাকে চলতে হয়, তো আমার নিজস্বতা কোথায় রইল? সাথে সাথেই শ্রাবণ পিছু ফিরে শক্ত গলায় জবাব দেয়। ইফতেখার প্রত্যুত্তর করা থেকে বিরত থাকে তার গলা অতিরিক্ত না বাড়ানোর জন্য।
এই সকালবেলা ভিজছে, আবার না অসুস্থতা ডেকে নেয়, তাই ঘরে ফেরানোর চেষ্টায় আবারও বলে। ঘরে চলো। তাকে উপেক্ষা করে জেদি মুখ ফিরিয়ে নেয় শ্রাবণ। সে ভিজবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ইফতেখার কিঞ্চিত হতাশার নিঃশ্বাস ফেলে এগিয়ে যায় এবার। আবার ছাতা মাথায় ধরে, হাতটা ধরে টানতে চায় সাথে নিয়ে যেতে। শ্রাবণ পুনরায় একই মেজাজে তাকিয়ে ঝাড়ি মেরে হাতটা ছাড়িয়ে নেয়। কটাক্ষ দৃষ্টিতে একবার তাকিয়ে হনহন পায়ে চলে যায় ঘরের দিকে। ঝাড়িতে হাতে যতটুকু না কম্পন অনুভব হয়েছে, হৃদয় যেন তার চেয়ে বেশি তিত্তির করে কেঁপে উঠল। মায়ের রাগ কেন এমন বউ ঘরে তুলল? বউয়ের রাগ কেন এমন করে শখের বস্তু কেড়ে নিল? উভয়ের শখের শিকড়টা যেন সেই তুলে নিল মৃত্তিকার বুক থেকে। সেই ব্যথা নিয়ে ছাতা মাথায় এবার ঠিকই বাড়ির সীমানা ছেড়ে রাস্তায় এসে দাঁড়ালো ইফতেখার। সকাল দুপুর কেটে গেছে, কিছুই মুখে দেয়নি শ্রাবণ। মন খারাপ ছিল, তাই পরিও আসেনি কাছে। আর তো কেউ দেখার মতো নেই। ইফতেখার দুপুরে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিল। তার দিনটাও সারাদিনই মলিন কাটলো। উঠেছে বিকেলে, বেরিয়ে গিয়েছিল আবার সাথে সাথে। খাওয়ার জন্য পিছু ডেকেছিল পারভিন। এখন খেতে ইচ্ছে করছে না, তাই ডাকে সাড়া দেয়নি। সন্ধ্যার পর যখন ফিরল, পরীকে ডেকে খাবার চাইল। পরী এসে জিজ্ঞেস করে,